অগ্নির সাফল্যের খবর শুনে দারুণ খুশি হলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথার মামা মানে অরুণবাবু বাড়িতে আসতেই মেজমা অপমান করতে শুরু করে আর বলে, ঠিকই বলেছেন, আপনার মেয়েকে ঠাঁই দেওয়ায় আমাদের পরিবারেরই বিপদ হয়েছে। অরুণবাবু বলে, এসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখনই নূপুর বলে, দিদিভাই ছেড়ে দাও না, জুনি তো চলেই যাচ্ছে, আর এতক্ষণ এত ঝামেলা হলো, তারপরে এই কথাগুলো বলার কি খুব দরকার আছে? তখনই চিত্রা বলে, তোমাদের কারোর সাথে এরকম হয়নি তো? আমার সাথে হয়েছে, আমার ছেলের সাথে হয়েছে, তাই গায়ে আমার লাগছে, বুঝেছো? এরপরে অরুণবাবু জিজ্ঞেস করে কথাকে, হ্যাঁ রে কথা মা, কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা বড়সড় ঝামেলা হয়েছে। কথা বলে, ও কিছু না, শোনো না মামা, তুমি কিন্তু একদমই তেল ঝাল দিয়ে খাবার খাবে না, বুঝেছো? আর আমি তো এবারে পরীক্ষা দিচ্ছি, আমিও কয়েকটা দিন গোবরডাঙ্গায় গিয়ে থেকে আসবো, বইগুলো নিয়ে আসবো। আর জুনি তো চলেই যাচ্ছে, কি বলবো বলো, জুনিকে তো আমি আর আটকে রাখতে পারছি না। অরুণবাবু বলে, না না, আর কত ওকে আটকে রাখবি বল? ওর তো এবার নিজের বাড়িতে ফিরে যাওয়া উচিত, তাই না? ও তো অনেক দিনই এখানে ছিল, আমার মনে হয় এবারে ওর নিজের জায়গাতেই ফিরে যাওয়া উচিত। তখনই জুনি বলে, হ্যাঁ বাবা, দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বাড়ি যাব বলে, তাই আমাকে এখানে আর কথা আটকে রাখতে পারবেও না। এর মধ্যেই চলে এসেছে অগ্নি আর বলে, আরে কেমন আছেন? অরুণবাবু বলে, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো অগ্নি? অগ্নি বলে, এই চলে যাচ্ছে। জুনিকে অনেকবার বারণ করেছিলাম জানেন, ও কোনো কথা শুনতেই চাইছে না, ও বলছে এখানে আর থাকবে না, তাই আমিও আর কিছু বলতে পারলাম না। অরুণবাবু বলে, জুনি একদম ঠিক কথাই বলেছে, আসলে অনেক দিনই তো হলো ও এখানে রয়েছে, তাই আমার মতে এবারে ওর ফিরে যাওয়াটাই উচিত। তখন অগ্নি বলে, আপনারা যা সিদ্ধান্ত নেবেন, আমি আর এখানে কী বা বলবো। এর মধ্যেই আক্কির খুব খারাপ লাগে। আক্কি মনে মনে বলে, সব কিছু আজকে আমার জন্যই হয়েছে, আমি যে কেন ওকে কলেজে ভর্তি করার সিদ্ধান্তটা দিলাম, যেই না দিলাম আর সেই এত বড় অশান্তিটা হলো। এর মধ্যেই দেখা যায় কর্তা দাদু নিজের খাতাগুলো সব খুলে বসেছে আর সব হিসাব করতে থাকে। রেণুকা তখন বলে, এই হয়েছে সময়। কর্তামশাই, তোমার সময়ের কোনো জ্ঞান নেই, এখন তুমি এসব খুলে বসেছো? কর্তামশাই বলে, আচ্ছা গিন্নি, তুমি বলো না, আমি এত বড় একটা কোম্পানি চালাই, আমি এত বছর ধরে একটা কোম্পানি চালিয়ে এসেছি, আমি হলাম মালিক, আর মালিকের কাজের কি কোনো সময় জ্ঞান থাকে বলো? থাকে না, যখন যেটা করার তখন সেটাই করতে হয়। যাই হোক, আমি আর এসব নিয়ে ভাবছি না, তুমিও আর এসব নিয়ে ভেবো না। এর মধ্যেই তিমির চলে এসেছে আর বলে, বাবা, অরুণবাবু এসেছে। তখনই শুনে খুব খুশি হয় কর্তা দাদু আর বলে, যাও যাও যাও, ডেকে নিয়ে এসো, ওর সাথে আমার অনেক কথা রয়েছে। তখনই রেণুকা বলে, আমি যাচ্ছি। এরপর রেণুকা এসে বলে, এই যে অরুণ, তুমি কিন্তু না খেয়ে কোনোভাবেই যাবে না, যত সময় লাগে লাগুক, খেয়ে দিয়ে তারপরেই যাবে, মনে থাকবে তো? অরুণ তখন বলে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, অসুবিধা নেই। কর্তাবাবু কোথায়, তাকে তো দেখছি না? তখনই রেণুকা বলে, এসো ঘরে এসো। তখনই কথার সাথে কথা বলতে থাকে আর তারপর বলে, কথা, আমি একটু দেখা করে আসি। এর মধ্যেই তখনই চলে এসেছে অরুণ আর চিত্রা তখন ঠিক করেছে লুকিয়ে লুকিয়ে কথা শুনবে, কারণ বাবা কি কথা বলছে অরুণবাবুর সাথে সেটা যতক্ষণ না চিত্রা জানতে পারছে ততক্ষণই একদম ভালো লাগছিল না চিত্রার। এরপরেই লুকিয়ে লুকিয়ে কথা শুনতে থাকে। তখনই কর্তা দাদু বলে, আরে অরুণ, তোমার জন্যই তো কখন থেকে অপেক্ষা করছিলাম। শোনো, তোমাকে একটা খবর লাগাতে হবে। কোম্পানির অবস্থা তো দেখেইছো, নিত্যদিন ঝামেলা লেগেই আছে, এমন একটা বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে দিন দিন, সে আর কি বলবো। এরপর চিত্রা লুকিয়ে লুকিয়ে শোনে। অরুণবাবু বলে, আপনি চিন্তা করবেন না কর্তামশাই, আমি দেখছি কিভাবে খোঁজখবর নেওয়া যায়। কোম্পানির ভেতরে থেকে কোম্পানিরই সর্বনাশ যে চাইছে, তাকে আমি এত সহজে কোনোভাবেই ছেড়ে দেবো না। আমি তো আছি, আপনার চিন্তা করতে হবে না। কর্তা দাদু বলে, তুমি আছো বলেই তো এতটা ভরসা পাই, না হলে কি আর এতটা ভরসা পেতাম বলো? এরপর চিত্রা বলে, কোম্পানি থাকবে না আর তো সব দেখে শুনে রাখা, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যেই কথা চলে এসেছে আর বলে, মেজমা তুমি এখানে দাঁড়িয়ে কেন, ভেতরে যাও। চিত্রা বলে, কেন, তোমার কি অসুবিধা হচ্ছে? যাও তুমি ভেতরে যাও। এই বলেই কথার সাথে বাজে ব্যবহার করতে থাকে। কথা মনে মনে বলে, মেজমার যে মাঝে মধ্যে কি হয় আমি বুঝতেই পারি না, আমাকে এত ভুল বোঝে কেন সেটাও বুঝতে পারি না। এরপর চিত্রা সেখান থেকে সরে যায়। আর অন্যদিকে কর্তা দাদু বলে, জুনিকে আমি রাখতে চেয়েছিলাম জানো তো, কিন্তু জুনি আর থাকতে চাইছে না। অরুণবাবু বলে, না না মেসোমশাই, অনেক দিন তো হলো, এবার জুনির নিজের বাড়িতেই যাওয়া উচিত, আমি নিয়েই যাবো ওকে আজকে। তখনই রেণু বলে, জুনি আমাদের বাড়িতে সবার মনের মধ্যে রয়েছে জানো তো, ওকে না কেউ যেতে দিতে চাইছে না, কিন্তু তুমি এত জোর করছো যে আমিও আর কিছু বলতে পারছি না। অরুণবাবু বলে, হ্যাঁ আমাকে তো যেতেই হবে, আর তো কোনো উপায় নেই। এর মধ্যেই
তখনই প্রত্যয়ের সাথে কথা বলছে অগ্নি আর বলে, প্রাটি দেখলি তো সব কিছু কেমন গন্ডগোল হয়ে গেল, ওই প্রান্তিকের জন্যই এই কাজটা হয়েছে। আমার ইচ্ছা করছে প্রান্তিককে গিয়ে আচ্ছা মতন ধুলাই দিতে। দেখ তুই কিছু একটা কর। প্রত্যয় বলে, আরে বিগ ব্রো, এখন আমি কি করতে পারি বল, এটা নিয়ে তো কেউ কেসকামারি কিছু করেনি, আইনি মারফতে তো ওকে ধরতেও পারবো না। আমি বলি কি, এসব নিয়ে আর ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে, এসব বাদ দে। একটা কথা মনে রাখিস, ওই প্রান্তিক যদি খুব বাড়ে না, ও এমনি ঝড়ে পড়ে যাবে, ওকে আর আটকানোর মতন কিছু হবে না, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এর মধ্যেই জুনির যাওয়ার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবারে অরুণবাবু জুনিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেবে বলে ঠিক করেছে। জুনির মনটা খুবই খারাপ হয়ে যায় আর বলে, কথা অঙ্কিতদাকে বলিস আর এই সমস্ত ব্যাপার নিয়ে তার মায়ের সাথে ঝামেলা করতে না। আমি একদম ঠিক আছি, আর আমার মনটা একটু খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু সব ঠিক হয়ে যাবে। এরপর অগ্নি বলে, কি বলবো বলো তো তোমাকে জুনি, তুমি তো নিজেই সিদ্ধান্ত নিলে চলে যাচ্ছ, সাবধানে থেকো, আর কোনো অসুবিধা হলে কিন্তু আমাদেরকে জানিও। জুনি তখন বলে, অগ্নিদা তোমার আর কথার খুনসুটি কিন্তু খুব মিস করব। এরপরেই তখনই অগ্নি বলে, আর খুনসুটি, এই যে মামাবাবু, আপনি বলুন তো আপনার ভাগ্নিকে ভালো করে পড়াশোনা করতে, নাহলে তো এবার ফেল করবে। অরুণবাবু বলে, কি যে বলো না অগ্নি, কথা তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও কখনো ফেল করতে পারেই না, ও জীবনের কোনো পরীক্ষায় ফেল করেনি, বরং সব পরীক্ষাতে দারুণভাবে পাশ করেছে। যাই হোক, এবার তাহলে আমরা আসি। অটো করে দুজন মিলে বেরিয়ে যায়। আর অন্যদিকে নূপুর বলে, চলো আমরাও ভেতরে যাই, আর কি করব বাইরে দাঁড়িয়ে থেকে। তখনই অগ্নি আর কথা আসছিল, বাইরে বিভৎস হাওয়া দিচ্ছে, আর কথার শাড়ির আঁচলটা রীতিমতো বারবার অগ্নির মুখে গিয়ে পড়ছে, যেটা দেখার পর তিমির আর নূপুর হাসতে শুরু করে। অন্যদিকে প্র্যাটি বলে, আমার আর ভালো লাগছে না, কি যে করি, মনের ভিতরে কেমন যেন একটা ঝড় উঠেছে। তখনই প্রত্যয় বলে, আমি তো তোকে আগেই বলেছিলাম, মেজমিমি জানতে পারলে অশান্তিটা চরম লেভেলের হবে, তুই তো আমার কথা শুনলি না, দেখলি তো কত বড় অশান্তিই না হলো। প্রত্যয় কথা শুনে অঙ্কিত বলে, আমি কি বলবো বল, একটা মানুষকে সাহায্য করতে চাইলে যদি মা এরকম বারবার করে সন্দেহ করে, বাধা দেয়, তাহলে আর কিছু বলার থাকে না। এর মধ্যেই অগ্নি আর কথা ভেতরে চলে আসে। অগ্নি তখন বলে, এই দারুণ একটা খবর আছে জানিস, আমি এখনই জানতে পারলাম। প্রত্যয় বলে, কি খবর বিগ ব্রো? অগ্নি বলে, আরে প্রত্যেক বছর কলকাতায় যারা বড় বড় বিজনেসম্যান তারা একটা মিটিং করে না, মানে মিট আপ করে, হ্যাঁ সবাই থাকে তো ওখানে বড় বড় বিজনেসম্যান যারা, আমাকেও না এবারে ওখানে ইনভাইট করেছে জানিস। আশিসবাবু আমাকে এক্ষুনি খবর দিল। কথাটা শোনার পর তো অগ্নি কথা শুনে তখন আক্কি, প্র্যাটি, কথা তিনজনাই দারুণ খুশি হয়ে যায়। আর তখনই অঙ্কিত বলে, আমাদের দাদান তো প্রত্যেক বছর ওখানে যায়, এবার তাহলে তুইও যাচ্ছিস, বল দারুণ মজা হবে। আর অন্যদিকে দাদুর কাছেও সেই খবরটা পৌঁছে যায় যে এবারে বিজনেস মিটিংয়ে যেতে চলেছে অগ্নি। আর তখনই দাদু বলে, বাহ, আমাকে বলেছিল না যে আমি কি বানাই, টনিক বানানোর কারখানা, আর এখন দেখো সেখানেই ওনাকে যেতে হচ্ছে। আর অন্যদিকে কথা মনে মনে ভাবে, যদি এই পাচক মশাই আর দাদু একসাথে একই টিম থেকে যেত, তাহলে ব্যাপারটা আরও বেশি জমে যেত। কথা এইসবই ভাবতে থাকে। আর অন্যদিকে চিত্রা মনে মনে ভাবে, এই কোম্পানিটা তো সামনের বছর বন্ধই হয়ে যাবে, তাই এইবারের মিট আপটাই ভালো করে এনজয় করে আসুক বাবা, আর কি বা করবে।